নাফিসা আর সাইমন গাড়িতে উঠে বসলো। সাইমন ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট করলো। মুখের ভঙ্গিতে কোনো পরিবর্তন নেই, চোখও অন্যদিকে স্থির। নাফিসা একবার তার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। তারপর ধীরে ধীরে মুখ ফেরালো বাইরে। জানালার ওপারে ব্যস্ত ঢাকা শহর। ভিড় আর শব্দের ভেতরে স্রোতের মতো বয়ে যাচ্ছে সময়। রুহি তার রুমের কোণে বেডের ওপরে শুয়ে ফোনে মগ্ন। ধূসর বিকেলের আলো জানালা দিয়ে আসছে। হালকা বাতাস জানালার পর্দা ধুলিয়ে দিচ্ছে। চারপাশ শান্ত, কেবল ফ্যানের হালকা ঘূর্ণন এবং বাইরে লাফিয়ে ওঠা পাখির কিলকিলারি শোনা যাচ্ছে। রুহি মুগ্ধ চোখে ফোনের স্ক্রিনে কিছু পড়ছে। অজান্তেই সময়ের ব্যাপার ভুলে গেছে। ঠিক সেই মুহূর্তে দরজাটা বন্ধ হওয়ার শব্দে রুমের প্রতিধ্বনিত হতে লাগলো। রুহি হঠাৎই চমকে উঠেছে, পেছনের দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে রায়ান। রায়হান ভাই, যার অস্তিত্বই রুহির মনকে অচেনা উত্তেজনায় ভরে দেয়। তার চোখের গভীরতায় অদ্ভুত এক শান্তি এবং হালকা শীতল আভা। রুহি তাড়াহুড়ো করে উঠে বসে, বলে গেল, রায়হান ভাই তুমি। কথার শেষ অংশ রোধ হয়ে যায় উত্তেজনা আর বিস্ময়ে। রায়হান কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে রুহির কাছে আসে এবং ধীরে ধীরে তাকে নিজের কাছে জড়িয়ে নেয়। রুহি মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে যায়। হৃদয় দ্রুত বেগ পেতে থাকে। মনে হয় প্রথমবারের মতো কোনো পুরুষ তার এতটা কাছাকাছি। শরীর অচেতনভাবে স্থির, চোখগুলো বড় বড় হয়ে যায়। আর ফ্যানের হালকা হাওয়া যেন আরো তীব্রভাবে শীতলতা বয়ে আনছে। কিছুক্ষণ পর রায়ান ধীরে ধীরে রুহিকে ছেড়ে দিয়ে সরি বলে মুখে হালকা দৃষ্টিতে তাকালো। তারপর কোমলভাবে রুহির গালে হাত রেখে বলল, তুই আমার ফোনটা রিসিভ করছিলি না কেন? তুই জানিস আমি কতটা টেনশনে থাকি। রুহি হঠাৎই হুঁশে আসে, তার অভিমান ও রাগের ভঙ্গিতে। রুহি উত্তর দেয়, কিসের জন্য তোমার ফোনটা রিসিভ করতে যাব? কে হও তুমি আমার? রায়ান হেসে ওঠে, চোখে হালকা ঝিলিক, মুখে ফুফাতো ভাই আর প্রেমিক দুইয়ের মিশ্রণ। কোন অধিকারটা চাপাবো তোর ওপর? না, হুম, ফুফাতো ভাই আর প্রেমিক দুইটাই এখন। বলতো কোনটা চাপাবো? রুহি ভেংচি কেটে ঘুরিয়ে দেয় রায়ানের দিকে, আর চোখে চোখ রাখে না। রায়ান মুখে হালকা অসহায় ভঙ্গি নিয়ে বলল, এত রাগ বাবারে! তাহলে ম্যাডামের আপনার রাগ ভাঙানোর জন্য এখন আমার কি করতে হবে? রুহি চোখ খোলার উজ্জ্বলতা নিয়েই বলে উঠল, আমার সামনে নাচ দেখাও। রায়ান চোখ বড় বড় করে অবাক হয়ে বলে, কি? না, হ্যাঁ, যা বলছি তাই করো, না হলে আমি এখন রেগে থাকবো। তার ভঙ্গি অসহায়, আর হাসি লুকিয়ে থাকে চোখের কোণে। তাহলে তুই গান গা। রুহি শয়তানি হাসি দিয়ে হালকা কণ্ঠে বলে, আচ্ছা। রায়ান মৃদু হেসে মাথা নাড়ে। তারপর ফোনে প্লে করে মানিকের একটি হাস্যকর গান, যেটাতে রাইহান কোনো পেশাদার নাচ করতে পারবে না। হালকা রিদমে পা ও হাত নাড়াচাড়া করা শুরু করে। হাসির সংমিশ্রণে পুরো রুম যেন জীবন্ত হয়ে উঠল। রুহি হেসে ফুঁপিয়ে ওঠে, চোখে চকচকে আনন্দ, মুখে হাসির ঝিলিক। রায়ানও নাচ থামিয়ে তাকিয়ে থাকে, চোখে অদ্ভুত প্রশান্তি, এবং তার মুখে নিঃশব্দে হাসি ফুটে ওঠে। প্রিয়তমার হাসি দেখে রায়ানের মন হালকা হয়ে যায়। হৃদয়টা এক অন্যরকম উচ্ছ্বাসে ভরে যায়। চারপাশের ধূসর আলো, হালকা বাতাস, ফ্যানের ঘূর্ণন, সবকিছু যেন মুহূর্তেই এক আনন্দের সঙ্গে মিশে যায়। রুহি হেসে পড়া আর রায়ানের চোখে হাসি, আর এই ক্ষুদ্র মুহূর্তটি যেন রুমকে জাদুর আভায় ভরে দিয়েছে। বাইরের বাতাসে পাখির কিলকিলারি, ভেতরে হাসি আর নাচের সুর, সব মিলিয়ে মুহূর্তটা মনে হয় চিরস্থায়ী হয়ে যাবে। সাইমন গাড়ির ধীরে ধীরে থামালো। সে নাফিসার দিকে তাকিয়ে বলল, তুমি ভেতরে যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। নাফিসা কিছু না বলে সাইমনের কথা মেনে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে গেল। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়ল সোফার উপরে বসে আছে কিছু নতুন মুখ, যারা ঠিক এই মুহূর্তে অবাক হয়ে তাকিয়ে। নাফিসা কোনো কথা না বলেই নিজেকে এক পাশে এগোলো।
শান্তভাবে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজেকে স্থির করলো। সাবিয়া খালেদা রাশিদ, সাইমনের ফুপু। হঠাৎ নাফিসার দিকে তাকালো, চোখ মুখ কুঁচকে গেল, কণ্ঠে একটা শট উঁচু করে উঠল। এই মেয়ে কে? তুমি তোমাকে তো ভেতরে আসতে দিল কে? বাড়ির গার্ডরা কোথায়? হঠাৎ কাকে ঢুকতে দিচ্ছে? নাফিসা জড়সড় হয়ে থমকে দাঁড়ালো, মাথা কুঁচকে নিল, অল্প অচেতন ভাব ধরে রাখলো। রাইমা খালেদ, সাবিয়ার মেয়ে, এতক্ষণ ফোনে মগ্ন। হঠাৎ হোয়াইট কালারের হাঁটুর একটু ওপরে জামাটা আর জিন্স পরে বসে আছে, চুলগুলো স্ট্রেট করা, পেট পর্যন্ত ছড়িয়ে আছে, দেখতেই মোটামুটি। আর সাবিয়ার কথাগুলো শুনে সে অল্প চোখ ছোট করে নাফিসার দিকে তাকালো, কিন্তু বিশেষ কোনো ভাব প্রকাশ পেল না। আবারও ফোনে মগ্ন হলো। সাবিহা ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এলো, চোখে নজর একেবারে সেদ করে দেখছে, মনে মনে যাচাই করছে, জামা কাপড় থেকে শুরু করে পুরো শরীরের ভঙ্গি সব মিলিয়ে মনে হচ্ছে এক সুন্দর ঘরের মেয়ে। কণ্ঠে রোস্ট ভরা সুর, দেখে তো ভালোই সুন্দর, জামা কাপড়ও তো ঠিক আছে, এই বাড়িতে হঠাৎ কি? নাফিসা কিছু বলতে পারল না, সে জানে না সাবিহা কে, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। সাবিহা ক্ষিপ্ত হয়ে আবারও বলল, কি শুনতে পাচ্ছ না? কি জিজ্ঞেস করেছি তোমাকে? ঠিক সেই মুহূর্তে তড়িঘড়ি করে আফিয়া বেগম হাজির হলেন, ধীর ও দৃঢ় কণ্ঠে বলেন, সাবিহা, এটা আমার মেয়ে। সাবিহার চোখ ভঙ্গি অল্প বিস্মিত, মুখে প্রশ্নের ছাপ। কোথা থেকে পেলে ভাবি তোমার মেয়ে আবার? রাইমা অবাক চোখে তাকালো, ফোন হাতে সামান্য থামলো, তারপর নীরবভাবে এগিয়ে এলো, নাফিসার পাশে দাঁড়ালো। ও, সাইমনের বন্ধুর বোন? ও কিছু ঘটনা খুলে বলো। এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। আর মৃদু কণ্ঠে বলল, শান্ত ও দৃঢ় ভঙ্গিতে। নাফিসা মাথা থেকে প্রায় পা পর্যন্ত ধীরে ধীরে ঝাঁকঝাঁক করে তাকালো আবার। সাবিহা দিয়ে বলল, তো তাকে আবার স্কুলে ভর্তি করার কি দরকার ছিল? বাড়িতে কোনো কাজের জন্য লাগিয়ে দিলেই তো হতো। তোমাদের এত ভালো মান মানসিকতা আমার পছন্দ হয় না বাবা, আজকাল কাউকে বিশ্বাস নেই। মাথা আরো নিচু করে নাসিফিসা চুপ করে থাকলো। আফিয়া বেগম সাবিহার কথার দিকে বিরক্তি প্রকাশ করলো। আফিয়া বেগম হালকা গম্ভীর কণ্ঠে বলল, সেটা তোমার না বুঝলেও চলবে, আমি নিজেই দেখব। সাবিহা রুষ্ট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এই মেয়ের জন্য তুমি আমার সাথে এমনভাবে কথা বলতে পারলে? রাইমা নাফিসার দিকে ভালো করে তাকাচ্ছিল, মনে মনে ভাবছিল, সাইমন ভাই একে নিয়ে এসেছে। এতক্ষণ ড্রয়িং রুমে তেমন কেউ ছিল না। ধীরে ধীরে সবাই উপস্থিত হয়ে গেল। হঠাৎ এক গম্ভীর স্বরের আওয়াজ, কি হয়েছে এখানে? সকলের দৃষ্টি ওই দিকে। চারপাশের নীরবতা যেন আরো ভারী হয়ে গেল। ঘরের বাতাসে অল্পটা উত্তেজনা, নীরব দৃষ্টি, প্রত্যেকের ভেতরেই কৌতূহল, সব মিলিয়ে মুহূর্তটি এক অনিশ্চিত ও তীব্র আবহ সৃষ্টি করলো। করিডোরের দরজায় ভর দিয়ে লম্বা গড়নের এক যুবক ভেতরে ঢোকে। সাইমন, তার কপালে হালকা ঘাম, যেন অনেকক্ষণ গাড়ি চালিয়ে এসেছে, কিন্তু চোখে সেই চিরচেনা দৃঢ়তা। মুহূর্তেই উপস্থিত সবাই একসাথে তার দিকে তাকায়। সাবিহা চমকে উঠে খুশির হাসি মুখে এনে আহ্লাদী গলায় বলে, সাইমন আব্বু, তুমি কবে এলে? কথা শেষ করে সে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সাইমনও এক হাত দিয়ে ওনাকে আগলে নেয়। সাইমনের চোখ যায় আফিয়া বেগমের পাশে দাঁড়ানো নাফিসার দিকে। মেয়েটির মাথা নিচু, চোখ দিয়ে নীরবে টপ টপ করে পানি পড়ছে মেঝেতে। সেই দৃশ্যে হঠাৎই সাইমনের বুকের ভেতরে কেমন করে যেন ধক করে উঠল, কিন্তু সেই কোমল অনুভূতির সাথে সাথে যেন এক অজানা রাগও জমে ওঠে ভেতরে। গম্ভীর গলায় ধমক দিয়ে সে বলে ওঠে, এখনো রুমে যাওনি? এখানে কি করছো তুমি? ফ্রেশ হও তাড়াতাড়ি, আজ থেকে তোমাকে রিসার সাথে টিচার পড়াতে আসবে। তার সেই কঠোর সুরে নাফিসার সাথে ঘরে থাকা সবাই থমকে যায়, কারোর মুখে কথা নেই।
সাবিহা কিন্তু ভেতরে ভেতরে খুশি হয় সাইমনের এমন দৃঢ় আচরণ দেখে, যদিও কথাগুলো তার মন মতো নয়। সে আবারও মিষ্টি ভঙ্গিতে বলে, সাইমন আব্বু, তুমি এই মেয়েটাকে বাসায় তুলেছো কেন? জানো না আজকালকার মানুষ যেন একদমই ভালো না, কাউকে বিশ্বাস করা ঠিক না। তুমি অন্যের দুঃখ দেখে থাকতে পারো না, সেটা আমি জানি, কিন্তু তাই বলে মেয়েটাকে বাড়ি নিয়ে আসার কি দরকার ছিল? কোথাও একটা রেখে আসতে পারতে, কিংবা কোনো কাজে লাগিয়ে দিতে। সাবিহার কথায় আফিয়া বেগম তেতে উঠে রাগী সুরে বলেন, সাবিহা, ঠিকভাবে কথা বলো। সাবিহা মুখ খুলে কিছু বলতে যাবে, কিন্তু সেই সময় সাইমন আবারও গলা চড়িয়ে আরো জোরে ধমক দিয়ে বলে ওঠে, তোমাকে এখানে দাঁড়াতে বলেছি নাকি? আমি আমি তো তোমাকে রুমে গিয়ে ফ্রেশ হতে বলেছি। গো, 2 সেকেন্ডের মধ্যে তুমি রুমে যাবা। নাফিসা চমকে উঠে ব্যাগটা শক্ত করে বুকে চেপে ধরে, এক মুহূর্তও নষ্ট না করে সিঁড়ির দিকে পা বাড়ায়, ধীরে ধীরে কিন্তু তাড়াহুড়ো মেশানো পায়ে ওপরের তলায় নিজের রুমে চলে যায়। নিচের ঘরে তখনও অস্থির ঘন কুয়াশা ভাসছে। আফিয়া বেগম সাইমনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলেন, তুই মেয়েটাকে এভাবে ধমকালি কেন তেহু? সাইমন এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। ঠোঁটের কোণে হালকা শক্ত ভাব রেখে চোখ ফিরিয়ে নিল। সাবিয়া চুপচাপ খালেদের দিকে তাকালো ঠান্ডা গলায়, কিন্তু ভেতরে সূক্ষ্ম কটাক্ষ মিশিয়ে বলল, আমাদের বাড়িটা তো সবসময় হাসি খুশি, অতিথি পরায়ণ আর সবার জন্য খোলা ছিল, তাই না? ছোট্ট নিয়মটুকুও ভুলে গেছি হয়তো আমরা। কাউকে বিশ্বাস করার আগে আমাদের মন মানসিকতা ও মানুষের সাথে কিভাবে ব্যবহার করব সেদিকে খেয়াল রাখা বেশি প্রয়োজন আমি মনে করি। যেখানে পরিচিত মানুষদের বিশ্বাস করে ঠকে যাচ্ছে মানুষ প্রতিনিয়ত, সেখানে অপরিচিত মানুষের থেকে ঠকে যাওয়ার বিষয়টা অবাক হওয়ার কিছুই নেই। সাইমন এক পলক খালেদের দিকে তাকালো, চোখে যেন বোঝা যাচ্ছে সে কথাগুলো আসল মানে বুঝেছে, কিন্তু মুখে কিছুই বুঝলো না, বললও না। সাবিহা খালেদ মুখ কালো করে দাঁড়িয়ে থাকলেন। বিলকিসারা সাইমনের কথায় সন্তুষ্ট হয়েছে, কিন্তু তিনি কিছু বলবেন বলে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সেই মুহূর্তে সাইমন কথাগুলো বলে দিল, একটা পরিবারের সকলেই একরকম হয় না, ভিন্ন একজন থাকে। বিলকিসারা নিজের মেয়ের ব্যবহারে বরাবরই হতাশ। তার মেয়েটা কেন এমন সে ভাবতে থাকে। ছোটবেলা থেকেই অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু ব্যবহারে খুব একটা কোনো পরিবর্তন আনানো যায়নি। এগুলো ভেবে তিনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। অন্যদিকে আফিয়া বেগম অনেক খুশি দেখাচ্ছেন, যার ছেলের কথার উত্তর দিয়েছে। আফিয়া বেগম সাইমনের দিকে তাকিয়ে বলেন, রেহু, যা ফ্রেশ হ, আমি তোর খাবার রেডি করছি। রাইমা সাবিহা খালেদের দিকে তাকিয়ে তার মার মুখ কালো দেখে হেসে দিল। তারপর সাইমনের যাওয়ার দিকে তাকিয়ে ভাবলো, সাইমন ভাইয়ের দেখি এই মেয়েটার প্রতি দরদ উতলে পড়ছে। মুখ ঘুরিয়ে দিল। সাইমন কোনো দিকে না তাকিয়ে গম্ভীর মুখে জিবের ওপরে উঠল। সিঁড়িতে দাঁড়িয়ে থাকা রাইহান ও সাইমনকে দেখে একটি হাসি দিল, সালাম দিল এবং সামনে এগিয়ে এসে সাইমনকে জড়িয়ে ধরল। তারপর বলল, কেমন আছো ভাইয়া? সাইমনও ওকে জড়িয়ে নিল। রিদওয়ান দৌড়ে এসে এক পাশ থেকে সাইমনকে জড়িয়ে ধরল। ভাইয়া, তোমার সাথে কতদিন পর দেখা। সিঁড়িতে দাঁড়িয়ে রিশা আর রুহি ওদের দিকে তাকিয়েছিল। রেদওয়ান রিশার রুমে গল্প করছিল, দুজনের মধ্যে ভালোই বন্ধুত্বের ভাব। আর রুহি ও রাইহান তখন নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎ নিচে থেকে চিল্লানোর শব্দ শুনে সবাই একসাথে সিঁড়ির দিকে নেমে আসে। রাইমা ওদেরকে দেখে পেছনে পেছনে এগিয়ে এসে একটু ন্যাকা সুরে বলল, সাইমন ভাই, কেমন আছো? তুমি আমার সাথে তো কথা বললে না। সাইমন দুই ভাইকে একেবারে আগলে নিয়ে গম্ভীর সুরে বলে, খেয়াল করিনি তোকে তখন। বড়দের সাথে কথা বলার সময় সালাম দিতে হয়, জানিস না? রাইমা মুখ কালো করে সালাম দিল। সাইমন উত্তর দিল, তারপর দুই ভাইকে পাশে রেখে বলল, আমি বাইরে থেকে এসেছি, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে বসে কথা হবে। বলেই সে নিজের রুমে চলে গেল।
নাফিসা ধীরে ধীরে রুমে প্রবেশ করলো। দরজার পেছনে ঠোঁটের কোণে এক মৃদু কম্পন, চোখের আভাস মিশ্রিত। ব্যাগটা বেডের উপরে রেখেই সে মুখ ঢেকে দুই হাত দিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। নিঃশব্দ ছাড়ার সঙ্গে সঙ্গেই যেন নিঃশ্বাসটা আটকে আসছে, চোখের জল ফোঁটা ফোঁটা মেঝেতে পড়ছিল। মনে হচ্ছিল সব আবেগ একসঙ্গে ঝরে পড়ছে। তার অনেক খারাপ লাগছিল। সাবিহা খালেদ ঠিকই বলেছে, সে ভুল কিছু বলেনি। ও চায় না ওর জন্য এই বাড়িতে কোনো ঝামেলা হোক। ও তো সাইমনকে বলেছিল ওর একটা কাজ খুঁজে দিতে। ও এই বাড়িতে কতদিনই বা এভাবে থাকবে। ওর মনে পড়ল সাইমনের সেই কঠোর ধমক, সেই তীক্ষ্ণ ভঙ্গি, সেটাই সবচেয়ে কষ্ট দিচ্ছিল। মনের ভেতর এক অদ্ভুত চাপা অভিমান, সাইমনের প্রতি যে এক অজানা আবেগ, ভেতরের যে এক মৃদু রাগ আর ঘনিষ্ঠ আকর্ষণ মিশে আছে, সেটি হঠাৎ মাথার মধ্যে ঝড়ের মতো উড়ে বেড়াচ্ছিল। নিঃশ্বাস নিতেই বুকটা কেমন যেন টাইট লাগছিল। ও সাইমনকে বলবে ওকে একটা কাজ দেখে দিতে, অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিতে। ও কারোর বাসার বোঝা হয়ে থাকতে চায় না। ওর ভাবনার মাঝেই হঠাৎ দরজার কাছে ছোট্ট শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখে কেউ উকি দিচ্ছে। নাফিসার চোখ বড় হয়ে গেল। একজোড়া কৌতূহলী চোখ, ছোট্ট চোখের সাথে তার চোখের সংযোগ ঘটে গেল। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। তারপর সে মাথা একটু সরিয়ে নিল, যেন লজ্জা লুকাতে চাইছে। নাফিসা চোখ মুছে মৃদু স্বরে বলল, কে ওখানে? হঠাৎ শুনতে পেল একটা ছোট্ট মিষ্টি গলা, এখানে কেউ নাই? নাফিসার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। মৃদু মজা নিয়ে বলল, এখানে কেউ নাই? আমি তো কারোর কথা শুনতে পেলাম যে বলল এখানে কেউ নাই। এই সময় রাহিল ধীরে ধীরে ভেতরে ঢুকে বলল, আমি বলেছি তো কথাটা। নাফিসার দিকে তাকিয়ে সে একটু হাসলো, হাত দিয়ে ইশারা করে বলল কাছে আসার জন্য। রাহিল গুটিসুটি পায়ে নাফিসার দিকে এগিয়ে আসছে, ছোট্ট, গোলুমলু এবং কিউট। নাফিসার মনে হলো এই প্রথম ওর সঙ্গে সত্যি মিষ্টি বন্ধুত্বের সূচনা হচ্ছে। নাফিসা তার গোলুমলু হাত দুটো ধরে বলল, তোমার নাম বুঝি রাহিল? রাহিল চোখ বড় বড় করে তাকালো, একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার নাম জানলে কিভাবে? নাফিসা হেসে বলল, আমি জানি, রিশা আপু তোমার নাম আমাকে বলেছে। রাহিল একটু শান্ত হয়ে বলল, ও আচ্ছা, বুঝেছি। নাফিসা মৃদু হাসি দিয়ে বলল, কি বুঝেছ? এটা বুঝেছি, রিশা আপু আমার ব্যাপারে তোমাকে বলেছে, তাই তো? আচ্ছা, তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে? হঠাৎ নাফিসার মনটা কিছুটা খারাপ হয়ে গেল। তারপর মৃদু মুচকি হাসি বাঁচিয়ে রাহিলের দিকে তাকালো। জানি না, আমি জানি না আমি এখানেই কি থাকবো। রাহিল হাত বাড়িয়ে বলল, তুমি কি আমার বন্ধু হবে? নাফিসা হাত দিয়ে তার হাতটা বাড়ালো। কেন নয়, এত গোলুমলু একটা বন্ধু আমারও দরকার। দুজন এক ঝলক সময় শুধু একে অপরের দিকে তাকিয়ে এবং হাসি দিয়ে কথা বলল। তারপর রাহিল নিচে চলে গেল। নাফিসা বেডের দিকে ফিরে ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে ফ্রেশ হতে রুমে চলে গেল, মনে হালকা স্বস্তি ও নতুন বন্ধুত্বের আনন্দ নিয়ে। বিকালের আলো এখন ধীরে ধীরে স্টাডি রুমে ঢুকছে। সূর্যের হালকা সোনালি রোদ জানালার কাছ দিয়ে নরমভাবে ভেতরে ঢুকে পড়েছে। বাতাস এক ধরনের শান্তি এবং নরম নরম ভাব, যেন পড়াশোনার জন্য আদর্শ সময়। রুমের এক পাশে নাফিসা বই হাতে বসে আছে, আর অন্য পাশে রিশা আকাশের দিকে তাকিয়ে বসে আছে। তার মন পুরোপুরি পড়ার দিকে নয়, চোখে ঘ্রাণ মিশ্রিত অলসতা। অবশেষে আকাশ রিশার দিকে তাকালো। তার চোখে ধরা পড়ল এক গভীর মনোযোগ, আর তার সুরে গভীরতা। পড়া দাও তোমার। রিশা চমকে উঠে বলল, জি স্যার। কি দিব? আমি কি তোমাকে যে পড়াটা কিছুক্ষণ আগে দিলাম ওটা? রিশার মন যেন মুহূর্তেই মহা মুশকিলে পড়ে গেল। সে নিজেই ভাবল, এই বেটা ব্ল্যাক ডায়মন্ড, তার দিকে তো তাকাই না। যখন তাকাবে তখন শুধু বলবে পড়া দাও পড়া দাও। নাফিসা তাদের দিকে তাকিয়ে থাকে। আজই তার প্রথমবার আকাশের সাথে দেখা। আকাশ ভাইয়াকে দেখেই ভালো লাগছে, তার অনেক সুন্দর করে পড়া বুঝিয়ে দেয়।
রিশা আকাশের দিকে তাকিয়ে বলল, স্যার, পড়াতে হয়নি? আকাশের চোখে ভুরু একটু যেন ভাঁজ হলো। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছি, এবার পড়া না করলে আমি আন্টিকে গিয়ে বলবো। রিশা দ্রুত বলল, সরি স্যার, প্লিজ এমন করবেন না, আমি এখনই পড়া করে দিচ্ছি। আকাশের সুর বাড়িয়ে বলল, তোমার কাছে 5 মিনিট আর আছে, আর 5 মিনিটেই মধ্যেই তোমার পড়া করে দাও, না হলে তোমার খবর আছে। রিশা হালকা গলায় বিড়বিড় করে গালি দিতে দিতে পড়া শুরু করলো। মনে মনে ভাবলো, এই বেটা কখন তার ভালোবাসা বুঝবে আল্লাহই জানে। আকাশ রিশার দিকে এক দৃঢ় দৃষ্টি রাখলো, চোখে মৃদু সতর্কতা, কিন্তু ভেতরে যেন এক অদ্ভুত প্রশান্তি। হঠাৎই সে কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলল। রুমের বিকেলের নরম আলো তার চোখে মিশে গেল, আর সেই দিনের মুহূর্ত যেন সময়কে থামিয়ে দিল। রাতের খাবারের সময় খাবারের টেবিলের চারপাশে ধীরে ধীরে আলো ফেলে যাচ্ছিল, ল্যাম্পের কোমল সোনালি আলো। সাবিহা বেগম বারবার নাফিসার দিকে তাকাচ্ছিল, চোখে সেই গভীর, কিছুটা কৃষ্ণ চক্ষুর মতন দৃষ্টি। নাফিসা নিজেকে জড়সড় করে বসিয়েছিল, মনে হচ্ছিল যেন তার শরীরের প্রতিটি কোণায় অস্বস্তি মিশে আছে। সে কষ্ট করে খাবার শেষ করলো, মুখে অল্প হাসি আর চোখে লুকানো ভয়। বেগম এটা বুঝতেই নাফিসার পাশে এসে হালকা করে তার কাঁধে হাত বুলিয়ে ভরসা দিলেন। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, মনে মনে বলছিলেন তিনি। সেই ছোট্ট স্পর্শে নাফিসার বুকের মধ্যে একটু শান্তি এসে ঠেকল, যেন অজান্তেই তিনি কিছুটা সাহস পেলেন। সাইমন অন্যদিকে কারোর দিকে চোখ তুলল না, সে নিজের মতো করে গভীরভাবে খাবার চালিয়ে যাচ্ছে। মন একেবারেই অন্যখানে ভেসে বেড়াচ্ছিল। তার গম্ভীর ভঙ্গি, নিঃশব্দ উপস্থিতি টেবিলে এক ধরনের ভারাক্রান্ততা সৃষ্টি করছিল। খাওয়া শেষ করে বাড়ির ছোটরা সবাই দোতলার করিডোরে জড়ো হয়েছিল। সেখানে নানা আড্ডা, হাসি ঠাট্টা আর একেবারে চুপচাপ থাকা মুহূর্তের মিশ্রণ। বাতাসে ছিল বিকালের ধীর আলো মিশে যাওয়া, আর কিছুটা খাওয়া দাওয়ার স্বস্তি। সাইফান আজ সারাদিন বাড়িতে ছিল না। রাতে এসে কোনো রকম ফ্রেশ হয়ে সে খাবারের টেবিলে সকলের সাথে যোগ দিয়েছিল। এখন তার পরনে আছে 3/4 প্যান্ট আর একটু ঢিলা টি শার্ট। চুলগুলো এলোমেলো, যেন সারাদিনের ক্লান্তি আর হট্টগোলের ছাপ। এসে ধপাস করে সে সোফার ওপরে শুয়ে পড়ল। একই সোফায় বসেছিল রাইমা। সে তাকালো, দেখলো রাইমা ফোনে ব্যস্ত। এক শয়তানি হাসি দিয়ে সাইফান তার পায়ের ডগা দিয়ে রাইমাকে গোতা দিল। ওই রামছাগল, তাড়াতাড়ি করে আমার পাটা টিপে দে। সাইফান খানিকটা হেসে বলে, খানিকটা বিরক্ত হয়েই বলল। রাইমা একটু চটচটে মুখ নিয়েই তাকিয়ে থাকলো, তারপর চোখ মুখ কুঁচকে ঠোঁট তেড়ে বলল, পারছি না ভাইয়া। বলার সাথে সাথেই সাইফান শক্ত করে পা দিয়ে গুঁতো দিল। রাইমা সঙ্গে সঙ্গে ধপাস করে নিচে পড়ে গেল, চিৎকার করে উঠল। রুহি আশ্চর্য হয়ে চেঁচিয়ে বলল, এই তো লেগেছে। তারপর সাইফানের দিকে তাকিয়ে একটুখানি ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো, এমনটা কেন করলি? সাইফান চোখ মুখ কুঁচকে রুহির দিকে তাকালো, কিন্তু ডোন্ট কেয়ার ভঙ্গি নিয়ে কোনো উত্তর দিল না। শুধু একটি ছোট্ট হাসি এবং অদ্ভুত ধীরভাবে নিজের অবস্থায় অচল থেকেও রুমের মধ্যে একটি অদ্ভুত ভার বজায় রাখলো। সাইফান চোখ মুখ কুঁচকে রুহির দিকে তাকালো, কিন্তু ডোন্ট কেয়ার ভাবভঙ্গি নিয়েই কোনো উত্তর দিল না। শুধু একটি ছোট্ট হাসি ও অদ্ভুত ধীরভাবেই নিজের অবস্থায় অচল থেকেও রুমের মধ্যে একটি অদ্ভুত ভার বজায় রাখল। রিদওয়ান সেই সব কিছু ঘনিষ্ঠভাবে দেখছিল। সাইফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ঠিক করেছে একেবারে। সাইফান হালকা হাইফাই ভঙ্গিতেই রিদওয়ানকে উত্তর দিল, এই না হলে কি আমার ভাই? রিশাও আর কিছু বলল না। সাইফানের এই হঠাৎ কাজে সে একেবারেই সহমত। আর রাইমাকে সে তেমন একটা পছন্দও করে না। নাফিসা টেবিলের পাশে চুপচাপ বসে সবাইকে তাকিয়ে দেখছে, সবার ছোটখাটো রাগ, দুষ্টুমি আর হাসি।
হঠাৎ করিডোরের দরজায় প্রবেশ করলো সাইমন ও রাইহান। রাইহান একরকম জোর করে সাইমনকে টেনে এনেছে। তাদের হাতে একটি সাথে রেডিও আছে, যা সবার চোখে মুহূর্তেই যেন তাদের দিকে ঘুরে গেল। রাইহান গম্ভীর মুখে এগিয়ে এসে রুহির পাশে বসলো। রুহি প্রথমে চমকে পাশে তাকালো, কিন্তু কিছুই বলল না, চুপচাপ বসে থাকলো। সাইমন তার গম্ভীর ভঙ্গি বজায় রেখে করিডোরের এক সাইডে সোফায় বসলো। ধীরে ধীরে রেডির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সাইমন ভাইয়া, একটা গান গাও না প্লিজ। রিশা হঠাৎই সাইমনের উদ্দেশ্যে বলে উঠল। তাইফান হঠাৎই এক লাফ দিয়ে উঠে বসল, মুখে হালকা উচ্ছ্বাস, চোখে চঞ্চলতা। ভালো কথা বলেছিস তো শুটকি, যাই একটা গিটার নিয়ে আয়, যা। রিশা ভেংচি কাটলো, হাত দুটো হালকা করে কাঁপিয়ে বলল, এই ধলাবিলায়, আইডিয়াটা আমি দিয়েছি আর এখন এনে দেওয়ার দায়িত্ব তোমার, বুঝেছিস তো? সাইফান ভুরু কুঁচকে এক টুকরো কঠোর ভঙ্গিতে তাকিয়ে বলল, খুব বার বেড়েছিস তুই, তাই না? বুঝেছি, কোথা থেকে এইসব শিখছিস। আর হ্যাঁ, তুই আর ওই চশমা বেটির লগে মিশবি না, শুধু লোকের ইজ্জত ধরে টানাটানি করে ওই বেডি চশমা। রিশা কিছু বলতে উদ্যত হতে নিতেই সাইমন হঠাৎই গম্ভীর ভঙ্গিতে মাথা উঁচু করে ছুঁড়ে বলে ওঠে, থামবি তোরা। মুহূর্তেই করিডোরে উপস্থিত সবাই চুপ হয়ে গেল, যেন হঠাৎ সময় থেমে গেছে। রিদওয়ান, যে সবকিছু গভীরভাবে দেখছিল, দ্রুত দাঁড়ালো এবং বলল, আমি যাচ্ছি, গিটার নিয়ে আসি। রিদওয়ান যেন অপেক্ষাই করছিল, ঝটপট উঠে গেল, কোণার দিকে রাখা গিটারটা তুলে নিয়ে চলে এলো সাইমনের সামনে। এই নাও ভাইয়া, আজ আর পালিয়ে বাঁচবো না, সে হেসে বলল। মুহূর্তেই সবাই একসাথে সাইমনকে ঘিরে ফেলল। রুহি, রিশা আর রাইমা প্রায় একসাথে বলল, প্লিজ ভাইয়া গাও না, অনেক দিন তোমাকে গাইতে শোনা হয়নি। তাদের চোখে সেই শিশু সুলভ কাকুতি মিনতি। সাইমন আগে গাইতো, এখন আর গান গায় না, তার গিটারটা সাইফানকে দিয়ে দিয়েছে। সাইফানও গান গাইতে পারে, কিন্তু সাইমনের গানের গলা বেশি ভালো। কিয়া সাইমন গম্ভীর মুখে বলে উঠল, বিরক্ত করবি না তোরা, তাতেই থামবে কে? তারা আরো এগিয়ে এসে একসাথে বলল, প্লিজ ভাইয়া প্লিজ, স্বরে এমন আন্তরিকতা যেন না বললে পৃথিবী থেমেই যাবে। নাফিসা চুপচাপ এক কোণে বসে সব দেখছিল, ওর চোখে হালকা বিস্ময়। সাইমন গান গাইতে পারে? দৃষ্টিতে অজান্তে কৌতূহল ঝিলিক মারল। ঠিক তখনই সাইফান উঠে গিয়ে সাইমনের পাশে বসে পড়ল। প্লিজ ভাইয়া বলেই সে হঠাৎই সাইমনের পাটা টিপে দিতে শুরু করলো। তারপর রিদওয়ানের দিকে ঘোরে এসে, এই বসে আছিস কেন, বড় ভাইয়ের হাতটাও টিপে দে না তাড়াতাড়ি। রিদওয়ানও হেসে এগিয়ে এসে হাত টিপতে লাগলো। সাইমন এবার বিরক্ত হয়েই বলল, তারপর গম্ভীর গলায় ধমকে উঠল, ছাড় আমাকে, আমি গান গাইবো না, ফোর্স করবি না। এক মুহূর্তে ঘরে যেন নীরবতা নেমে এলো। সাইফান আর রেদওয়ান ভয়ে ভয়ে পিছিয়ে গেল। সবাইয়ের মুখের হাসি মিলিয়ে গিয়ে কালো ছায়া নেমে এলো। হতাশ হয়ে সবাই আবার নিজেদের জায়গায় গিয়ে বসে পড়ল। রাইহান ধীরে ধীরে বলল, ভাইয়া প্লিজ একটা গান গাও। আর বলবো না, দেখো সবার মন খারাপ হয়ে গেছে। সাইমন দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা। শব্দটা শোনা মাত্রই যেন ঘরে নতুন আলো জ্বলে উঠল। সবাই চিৎকার করে আনন্দে লাফিয়ে উঠল। সাইফান হঠাৎই দুষ্টু করে রিশা আর রাইমার মাথার ফাঁকে দুইজনে দুই হাত ঢুকিয়ে ওদের মাথাটা ভর দিল। দুজনেই চেঁচিয়ে উঠল, আহ! রাইহান সঙ্গে সঙ্গেই বলল, এই ফাজলামো বাদ দে, ভাইয়ার হাতে গিটারটা দে। সাইফান ওদের ছেড়ে দিয়ে চুপচাপ গিয়ে বসে পড়ল, আর ওরা দুইজনই সাইফানের দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রিদওয়ান গিটারটা সাইমনের হাতে দিয়ে দিল। ঘরের সবাই নীরবে বসে পড়ল, চোখগুলো যেন অদৃশ্য সুতার মতো টেনে নিয়ে গেল সাইমনের দিকে। রাইহান হঠাৎই রুহির হাতটা চেপে ধরল। রুহি চমকে তাকালো তার দিকে, তারপর চারিদিকে একবার দেখে নিল, সবাই সাইমনের দিকে ব্যস্ত। রাইহান যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে সাইমনের দিকে তাকিয়ে আছে,
কিন্তু হাত ছাড়েনি। রুহি গাল হালকা লাল হয়ে গেল। চোখ সরিয়ে আবারও সাইমনের দিকে তাকালো। সাইমন আলতো করে দুই একটা সুর বাজালো। গিটারের নরম তারের শব্দে ঘরে এক ধরনের মায়াবী নীরবতা নেমে এলো। তারপর সে চোখ তুলল নাফিসার দিকে। নাফিসা তাকিয়েছিল তার দিকেই। দুই জোড়া চোখ এই মুহূর্তের জন্য যেন আটকে গেল। সাইমনের চোখের তীক্ষ্ণতা আর নাফিসার মনে যেন হঠাৎই ঢেউ তুলল সেই দৃষ্টি। তার বুকের ভেতর ঢকঢক শব্দ যেন নিজের কানেই শোনা যাচ্ছিল। সবাই শ্বাসরুদ্ধ হয়ে শুনতে লাগলো, যেন সময় থমকে গেছে। সাইমন গভীর শ্বাস নিল, তারপর সুরের সাথে মিলিয়ে গাইতে শুরু করলো। তার কণ্ঠে ভরাট উষ্ণতা, যেন প্রতিটি শব্দ ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে, সে নিঃশ্বাসে মিশে যাচ্ছে। উম, নাফসের দিকে নাফিসার দিকে একটিবার দৃষ্টিতে তাকিয়ে, অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়, ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায় আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়, ভালোবাসবো তোমায়। তোমার চিরচেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই বুক, এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে, চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে, একবার শুধু একটিবার হাত দাও বাড়িয়ে। ডাকবে না তুমি আমায় জানি কোনোদিন, তবু প্রার্থনা তোমার জন্য হবে না মলিন, হবে না মলিন। হাজার বছর এমনি করে তার গলার গভীর উষ্ণতা ধীরে ধীরে ঘর ভরিয়ে দিল। প্রথম কয়েকটা লাইনেই যেন সবাই স্থির হয়ে গেল। কারোর মুখে হাসি নেই, আবার বিষাদও নেই, শুধু এক অদ্ভুত মুগ্ধতা। রুহি রাইহানের হাত এখনো অনুভব করছিল। তার বুকের ভেতরও যেন সুরের সাথে সাথে অজানা কিছু নড়ে চড়ে উঠছিল। কিন্তু চারিদিকে কেউ খেয়াল করছে না জেনে ওর মনে এক ধরনের নিরাপত্তা, আবার এক ধরনের অস্বস্তিও কাজ করছিল। রাইহানও চুপচাপ বসে চোখ সাইমনের দিকে রেখেছে, কিন্তু হাতের চাপটা ঠিকই ধরে রেখেছে, যেন সে বুঝিয়ে দিচ্ছে আমি এখানে আছি। রিশা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সাইমনের দিকে, ব্ল্যাক ডায়মন্ডকে অনুভব করছে মনে মনে। সাইফান, যিনি একটু আগেও দুষ্টুমি করছিলেন, এখন একদম চুপ। গানের প্রতিটি লাইনে মাথাটা আস্তে আস্তে দুলছে। নাফিসা, সে যেন সময় ভুলে গেছে। গানের প্রতিটি শব্দ, প্রতিটি সুর তার ভেতরে ঢুকে গভীরে কোথাও নরম কিছু ছুঁয়ে দিচ্ছে। সাইমনের সেই তীক্ষ্ণ দৃষ্টি এখনো তার মনে রয়ে গেছে। কখনো সে চোখ নামিয়ে নিচ্ছে, আবার পর মুহূর্তেই অজান্তে তাকিয়ে ফেলছে তার দিকে। নিজের হৃদস্পন্দন সে স্পষ্ট শুনতে পাচ্ছে, ঢক 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 সুরের সাথে যেন তাল মিলিয়ে বাজছে। গানের মাঝপথে সাইমন হালকা চোখ বন্ধ করলো, নিঃশ্বাস টেনে নিল। তার বুক ওঠানামা করছে ধীর ছন্দে, প্রতিটি নিঃশ্বাস যেন মাইক্রোফোন ছাড়া কারো করেও সবাই শুনতে পাচ্ছে। তারপর চোখ খুলে আবারও সুরে ফিরল। এবার কণ্ঠে যেন একটু বেশি গভীরতা, এক ধরনের আবেগের ভার। রিদওয়ান এক কোণে হেলান দিয়ে বসে, ঠোঁটে হালকা হাসি, মনে মনে গর্ব করছে বড় ভাইয়ের জন্য। রাইমা হাতের আঙ্গুল গুটিয়ে নিজের হাঁটুর উপরে রেখেছে, তার চোখে যেন গানটা গল্প হয়ে রয়ে গেছে। শেষ লাইনগুলো গাইতে গাইতে সাইমনের কণ্ঠ ধীরে ধীরে নরম হয়ে এলো, যেন এক ফিসফিসানি। আকাশের চাঁদটা আলো দেবে আমার পাশে ক্লান্ত ছায়া, আজীবন রয়ে যাবে তবু এই অসহায় আমি। তারপর শেষ সুরটা গিটারটাই টেনে আঙ্গুল থামিয়ে দিল। ঘরে কয়েক সেকেন্ডের জন্য একদম নীরবতা, শুধু সবার নিঃশ্বাস আর বুকের ধুকপুক শব্দ। তারপর হঠাৎই করতালিতে ঘর ভরে গেল। রুহি ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিল, কিন্তু মুখে হাসি লুকাতে পারল না। নাফিসা একবার চোখ নামিয়ে আবারও চুপচাপ। সাইমন গিটারটা ধীরে এক পাশে রাখলো, চোখের কোণ দিয়ে একবার নাফিসার দিকে তাকালো, তারপর গম্ভীর সুরে বলল,
অনেক রাত হয়ে গেছে, যার যার রুমে যা। সাইফান সঙ্গে সঙ্গেই বলে উঠল, ভাইয়া কি বলো, এখনো তো এসেই বসলাম, আর একটু বসি না। সাইমান চোখ কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাইফানের দিকে। মুহূর্তের মধ্যেই পরিবেশটা থমথমে হয়ে উঠল। সাইফান দাঁত কেলিয়ে হেসে আবারও সবার দিকে ঘুরে বলল, এই, তোরা এত রাত জেগে কি করছিস? এখানে বসে গল্পের শেষ নেই, তাড়াতাড়ি যা, এত রাত জাগা ভালো না। যেন এতক্ষণ সে কিছুই বলেনি, উল্টো অন্যদের ওপরে দোষ চাপাচ্ছে এমন একটা ভঙ্গি। রিসা মুখ ঘুরিয়ে নিল বিরক্ত হয়ে। ঠিক তখনই ট্রিন ট্রিন করে সাইফানের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রুশনা আপির ভিডিও কল করেছে। সাইফানের মুখ উজ্জ্বল হয়ে উঠল, সাথে সাথে রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একটানা ভরাট কণ্ঠে সালাম দিয়ে দাঁত কেলিয়ে বলে উঠল, কেমন আছো আপি? রুশনা হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। তোর খবর আছে? তোরা, তোর কোনো খোঁজ থাকে না কেন রে? হ্যাঁ, এখন জানতে এসেছিস কেমন আছি? পাজি কোথাকার, আমি না ফোন দিলে তোরা ফোন করিস না। এবার হঠাৎ যেন ঝড় বইল সাইফানের চারপাশে। রিসা চেয়ার থেকে উঠে এসে তার কাঁধে ভর দিয়ে ঝুঁকে পড়ল। রুহি ঠিক পাশে এসে দাঁড়িয়ে মাথার ওপরে এক হাত রাখলো। স্ক্রিনে তাকিয়ে হেসে বলল, আসসালামু আলাইকুম আপি। রিদওয়ান সাইফানের ডান দিকে এসে দাঁড়ালো। অর্ধেকটা শরীর একেবারে তার ঘাড়ের ওপরে ঝুঁকে পড়েছে। রাইহান আবার বাম দিক থেকে ডান দিক দিয়ে টেনে ধরলো সাইফানের কাঁধ। আরেক পাশ থেকে মুখ বার করে ক্যামেরার সামনে হেসে দাঁড়িয়ে গেল। এক মুহূর্তেই পুরো ফ্রেমে ভরে গেল সবাইকে নিয়ে। কেউ মাথার উপরে হাত রেখে, কেউ কাঁধের উপরে ভর দিয়ে, কেউ আবার উল্টো দিক থেকে মুখ বের করে দাঁড়িয়ে আছে, যেন এক স্ক্রিনে সবাই ভিড় জমেছে। রোশনা হেসে উঠলেন, আহা, এতগুলো মুখ একসাথে তোদের দেখে মনটা ভরে গেল। সাইফান চিৎকার করে উঠল, ভাই রে ভাই, আমি তো ভর্তা হয়ে গেলাম। তোরা সররে। তার চিৎকার সবাই শুনে হেসে গিয়ে এক সাইডে সরে দাঁড়ালো। সাইফান তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে সেন্টার টেবিলের উপরে রাখলো। একটা শোপিসের সাথে ফোনটা কাত করে দাঁড় করিয়ে দিয়ে তারপর বলল, এই নে, সবাই মিলে এবার কথা বল। ফোনটা টেবিলে রাখতেই সবাই ঝাঁপিয়ে পড়লো চারপাশে। কেউ পেছনের সোফায় হেলান দিয়ে বসলো, কেউ টেবিলের চারপাশে ফ্লোরে বসে গেল, কেউ বা আবার সোজা ফোনের সামনে হেঁটে এসে বসে পড়লো। যেন একদম এক ঝাঁক বেঁধে সবাই ভিডিও কলে হাজির। রোশনা হেসে বলল, আচ্ছা আচ্ছা, সবাই একসাথে। আচ্ছা বলো দেখি, কে কেমন আছে? তারপর এক এক করে সবাইকে নাম ধরে ডাকতে শুরু করলেন। আর যার নাম আসে সে সামনে ঝুঁকে উত্তর দিচ্ছে। এদিকে নাফিসা এক কোণে চুপচাপ বসে আছে। ও শুধু ওদের হাসি, আনন্দ, ঝগড়া, মশকরা এগুলোই দেখে যাচ্ছে নিঃশব্দে। কিন্তু সাইমান, সে বসে আছে আর হাঁ করে একটানা নাফিসার দিকেই তাকিয়ে আছে। তার সেই দৃষ্টি ধরল রাইমা। প্রথমে অবাক হয়ে সাইমানের দিকে তাকালো, তারপর সাইমান যে দিকে তাকিয়ে আছে সেই দিকেই অনুসরণ করে তাকাতেই দেখে নাফিসা। রাইমার চোখ কুটিল ভঙ্গিতে চিকচিক করে উঠল। সে মুখ বেঁকিয়ে দাঁত চেপে এমনভাবে নাফিসার দিকে তাকালো যেন দৃষ্টিতে চিবিয়ে খেয়ে ফেলবে। হঠাৎ রোশনার কণ্ঠ শোনা গেল ফোনের ভেতর থেকে, শোন, আমি একটা প্ল্যান করেছি। অনেকদিন তো কোথাও ঘোরা হয় না। সামনের গরমের ছুটি আছে, আমি হসপিটাল থেকে ছুটি নিয়ে নিচ্ছি। তোরা সবাই তোদের কাজকর্ম বাদ দিয়ে চল, খুলনায় যাই, কয়েকদিন ঘুরে আসি। আব্বুও অনেকদিন ধরে বলছে। মুহূর্তেই চারপাশের হৈ হৈ করে উঠল সবাই। ওই হ্যাঁ, দারুণ হবে, খুলনা, ইয়েস। তাদের সেই উচ্ছ্বাসেই সাইমনের ধ্যান ভাঙল। সে হঠাৎ টের পেল এতক্ষণ সে শুধু নাফিসার দিকেই তাকিয়েছিল। ভাবতেই নিজের চমকে উঠল। আর কোনো দিকে না তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। চলো রেডি, বলেই ঘরের দিকে হাঁটতে লাগলো। রেডি লেজ নাড়তে নাড়তে তার পিছু পিছু চলে গেল। ওইদিকে রাইমাও ধ্যান ভাঙলো সেই চিৎকার চেঁচামেচিতে, কিন্তু কারোর দিকে না তাকিয়ে মুখটা গম্ভীর করে নাফিসার দিকে হালকা একটা মুখ ভেঙচি দিল। উফ, এসব আদিক্ষেতা আমার একদম সহ্য হয় না।
বলেই গজগজ করতে করতে নিজের রুমের দিকে চলে গেল। রুশনা আবারও ফোনের ওপাশ থেকে হাসতে হাসতে বলল, কিন্তু একটা ব্যাপার হচ্ছে, সাইমনকে রাজি করানোর দায়িত্ব তোদের। তার কথার সাথে সাথে সবার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। কিছুক্ষণ আগের উচ্ছ্বাস মুহূর্তেই ঠান্ডা হয়ে এলো। সাইফান হাত নেড়ে বলে উঠল, আহ, ভাইয়া যাবে না। ভাইয়ার পেছনে লেগে থাকা মানেই সময় নষ্ট। রুশনা ভুরু কুঁচকে দৃঢ় গলায় বলল, আমি জানি না তোরা কিভাবে রাজি করবি, কিন্তু ওকে নিয়ে চলতেই হবে। আমার শর্ত এতটুকুই। রিসা চোখ ঘুরিয়ে চুপচাপ কিছুক্ষণ ভেবে হঠাৎ প্রস্তাব দিল, বড় আব্বুকে দিয়ে রাজি করানো যায় না? উনি বললে ভাইয়া হয়তো মানবে। তারপর কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করলো পাশের জনকে, কিরে, ট্রাই করবো নাকি একবার? প্রশ্নটা চারিদিকে ঘুরে বেড়ালো। কেউ মাথা নাড়ালো, কেউ আবার চুপচাপ বসে থাকলো। শেষমেশ আলোচনা গুটিয়ে এলো। আর একটু হেসে ঠাট্টা করেই সবাই এক এক করে যে যার রুমে চলে গেল। সবাই সরে গেলেও নাফিসা দাঁড়িয়ে রইল। তার চোখে যেন দ্বিধার ছায়া। ঠোঁট কামড়ে বুকের ভেতর এক অজানা ঝড় বয়ে যাচ্ছে। রিশার থেকে শুনে নিয়েছে সাইমনের রুমটা কোন দিকে। নিজের রুমের দিকে না গিয়ে সে ধীরে ধীরে সাইমনের রুমের দিকে পা বাড়ালো। প্রতিটা পদক্ষেপে বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দটা যেন আরো জোরে শোনা যাচ্ছিল। হাতের তালু ঘেমে উঠছে, হাঁটুগুলো কেঁপে কেঁপে উঠছে সামান্য। অবশেষে দরজার সামনে এসে থেমে গেল। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখটা বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে হাত তুলে নক করলো দরজায়। ওপাশ থেকে সাথে সাথেই উত্তর এলো, কামিন। দরজা নক করার সাথে সাথেই জবাব পেয়ে নাফিসা অবাক হয়ে গেল, যেন সে আগেই জানতো নাফিসা আসবেই। এক মুহূর্ত দ্বিধায় থমকে দাঁড়ালো। রুমের নরম আলো জ্বলছে, পর্দার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো এসে মিশে গেছে। টেবিলের পাশে সাইমন বসে আছে, গা হেলিয়ে একরকম স্বাভাবিক ভঙ্গিতে, যেন কিছুই প্রত্যাশিত নয়। ওইভাবেই বসে পেছনের দিকে না তাকিয়ে গম্ভীর সুরে বলল, এসো। সাইমন কিভাবে বুঝলো যে সে এসেছে? বিষয়টা যত ভাবছে ততই যেন অবাক হচ্ছে নাফিসা। ধীরে ধীরে রুমে প্রবেশ করার পরপরই একটা বিশেষ গন্ধ তার নাকে এসে লাগলো। গন্ধটা এত পরিচিত, মনে হলো যেন বহুদিন ধরে নিজের ভেতরে মিশিয়ে রেখেছে। হঠাৎ এই সেই গন্ধ। যখনই সাইমন তার আশেপাশে, তখনই সে এই গন্ধটা টের পায়। মাথা তুলে তাকাতেই দেখে সাইমন এখনো চেয়ার ঘুরিয়ে উল্টো হয়ে বসে আছে। সে একবারও নাফিসার দিকে তাকায়নি। নাফিসা চোখ সরিয়ে নিয়ে চারপাশে তাকালো। মুহূর্তেই বিস্ময় ভাব ভর করলো তাকে। রুমটা বিশাল, যেন নাফিসা যে রুমে থাকে তার থেকেও বড়। এদিকে পুরো দেওয়াল জুড়ে সারি সারি বই সাজানো, অসংখ্য বইয়ে ভর্তি এক বিশাল বুকশেলফ। আর ওই কোনায় একটা দরজা, দেখে মনে হচ্ছে আরো একটা ঘরে যাওয়ার পথ। চারপাশে নীরব আলো, আসবাবপত্রের এক ধরনের গম্ভীর শৃঙ্খল। নাফিসা বিস্ময়ে চারিদিকে দেখছে, অবাক হয়ে প্রতিটি জিনিস লক্ষ্য করছে। হঠাৎ পেছন থেকে গম্ভীর কণ্ঠস্বর শুনে চমকে উঠল নাফিসা। এনি প্রবলেম? কেন এসেছো বলো? সাইমন ঠান্ডা গলায় বলে উঠল। তারপর ধীরে ধীরে তার চেয়ারের দিকে ঘুরিয়ে নাফিসার দিকে তাকালো। কণ্ঠস্বরের ভার আর দৃঢ় দৃষ্টির তীক্ষ্ণতা নাফিসার বুকের ভেতর ধক করে উঠল। সে অস্থিরভাবে মাথা নিচু করে নিল, হাত দুটো বুকের কাছে আঁকড়ে ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার শরীরের প্রতিটি ভঙ্গিমায় অস্বস্তি আর লজ্জার ছাপ স্পষ্ট হয়ে উঠল। সাইমন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল নাফিসার দিকে। তার চোখ যেন ভেদ করে যাচ্ছিল নাফিসার ভেতরটা। নীরবতা ভারী হয়ে উঠল চারপাশে। কেবল দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ কানে আসছিল। অবশেষে অনেকটা সাহস জোগাড় করে থেমে থেমে ভাঙা স্বরে নাফিসা বলল, আমার আপনার সাথে কিছু কথা বলার আছে। কথাটা বলতে গিয়ে যেন জিভ জড়িয়ে গেল, গলা শুকিয়ে এলো, শব্দের বের হলো তোতলাতে তোতলাতে। তবুও বুকের গভীর থেকে সাহস সঞ্চার করে এগুলো বেরোলো।
নাফিসা তোতলানোর কণ্ঠস্বরে ঘর গড়িয়ে পড়তেই মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। পর্দার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো মিশেছিল টেবিল ল্যাম্পের হলদে আলোয়। ঘরটা যেন এক অদ্ভুত নীরব আবেশে ঢেকে গেল। হালকা বাতাসে পর্দা দুলে ওঠে, একবার নাফিসার গালে শুয়ে আবারও মিলিয়ে গেল। সেই আবহে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো সাইমন। ভারী ভঙ্গিতে এক পা তারপর আরেক পা অল্প অল্প করে এগিয়ে এলো নাফিসার দিকে। তার প্রতিটি পদক্ষেপে যেন কাঠের মেঝে হালকা শব্দ তুলে চারপাশের নীরবতাকে আরো তীব্র করে তুলল। কয়েক মুহূর্তের মধ্যেই এসে দাঁড়ালো নাফিসার একেবারে সামনে। নাফিসার মনে হলো চারপাশের আলো, হাওয়া সবকিছুই এক মুহূর্তের জন্য থেমে গেছে। তার নিঃশ্বাসের উষ্ণতা স্পষ্ট টের পাচ্ছিল নাফিসা। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ এতটাই জোরে হচ্ছিল যেন তা বেরিয়ে আসবে। সাইমন কোনো কথা বলল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। আর সেই নীরব দৃষ্টি, সেই আবহ, সব মিলিয়ে মুহূর্তটা যেন থেমে যাওয়া সময়ের মতো স্থির থাকলো। সাইমন দুই হাত বুকের কাছে গুটিয়ে নাফিসার দিকে খানিকটা ঝুঁকে এলো। ভুরু দুটো নাচিয়ে বলল নিচু গলায়, এবার বলো, কি বলতে এসেছো? হঠাৎ এতটা কাছে চলে আসায় নাফিসার বুকের ভেতরটা ধক করে উঠল। চারপাশ যেন থমকে গেল এক মুহূর্তে। সে অস্থিরভাবে চোখ নামিয়ে নিল, মাথাটা নিচু করে রাখলো, কিন্তু তাতেও যেন রক্ষা নেই। সাইমনের গরম নিঃশ্বাস তার মুখের উপরে ছুঁয়ে যাচ্ছে, এক একটা হাওয়ার ঢেউ লাগে যেন এসে গালে লাগছে। নাফিসার মনে হলো বুকের ভেতরের হৃদস্পন্দনটা যেন বাইরে বের হয়ে আসবে। কানে কানে বাজতে লাগলো শুধু ধুকপুক ধুকপুক শব্দ। ঠোঁট শুকিয়ে গেল, হাতের তালু ভিজে উঠল ঘামে। সে বোঝে না এটা কি ভয়, লজ্জা, নাকি অচেনা টান। এক মুহূর্তে মনে হলো সাইমন যদি আরেকটু ঝুঁকে আসে তবে সে হয়তো সম্পূর্ণ ভেঙে পড়বে, কথার জাল গুটিয়ে ফেলবে, কিংবা না বলেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়বে, গোপন কথা বলবে। নাফিসা কেবলই নিজের মাথাটা নিচু করে রাখলো। চোয়াল কেঁপে উঠল হালকা, চোখে জল আসতে চাইছে, অথচ এসির মধ্যেও অদ্ভুত কম্পনে জমে যাচ্ছে ভেতরে। সাইমনের এতটা কাছে আসা যেন তাকে একসাথে শ্বাসরুদ্ধ আর নিরাপদ অনুভূতি দিচ্ছে। সাইমন ধীরে ধীরে নাফিসার দিকে একটু সরে দাঁড়ালো। নাফিসা অস্থির চোখে তাকালো, মাথা উঁচু করে দেখলো সে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, বাতাসের নরম ছোঁয়া আর হালকা আলোয়। তার বুকের ধুকপুক শব্দ স্পষ্ট হয়ে উঠল। কণ্ঠ কেঁপে নাফিসা বলল, আমি এই বাড়িতে থাকতে চাই না। আমার জন্য কোনো ঝামেলা হোক আমি চাই না। আমার একটা কাজ দেখে দিবেন প্লিজ। চোখে পানি টপটপ করে পড়তে শুরু করলো, প্রতিটি শব্দ যেন কণ্ঠের ভেতর আটকে গেছে। সে কিছুতেই যেতে চায় না। নিঃশব্দে হাত মুছে নিজের সাহস জোগাচ্ছিল। সাইমন ধীরে ধীরে তার দিকে তাকালো, চোখে গভীর মনোযোগ, মুখে অল্প স্বাচ্ছন্দ্য। শান্ত সুরে বলল, আমি আগেও বলেছি আমার বেশি কথা পছন্দ না। নাফিসা কিছু বলতে গেলে হঠাৎ সাইমনের তীক্ষ্ণ ধমকে থামিয়ে দিল তার শব্দ। আর একটা কথা শুনতে চাই না, পড়াশোনার দিকে ফোকাস করো, অন্য সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। নাফিসা চমকে উঠল, বুকের ধুকপুক আরো বেড়ে গেল, চোখ বড় করে তাকালো, কিছুই বুঝতে পারল না। সাইমন আবারও ধমক দিয়ে বলল, গো টু ইয়োর রুম রাইট নাও। নাফিসা হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর কোনো দিকে তাকানো ছাড়াই দ্রুত পা বাড়ালো। মৃদু ছেড়ে পড়া ছাদের আলো যেন তার পথ আলোকিত করছিল, কিন্তু সে শুধু নিজের রুমের দিকে দৌড়ে চলল। প্রতিটি ধাপের সঙ্গে হারিয়ে যাচ্ছিল আশঙ্কা আর অস্থিরতা। সাইমন নাফিসার যাওয়ার দিকে একবার ধীরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, চোখে অজানা এক ভার মিশ্রিত অনুভূতি। হঠাৎ বুকের ভেতর যেন ব্যথা ছুঁয়ে গেছে, সে নিজেকে শক্ত করে ধরে রাখল।
যেন এই ক্ষণিকের অস্থিরতা বাইরে বের না হতে পারে। মৃদু তীক্ষ্ণ দৃষ্টিতে ভঙ্গিতে যেন তার ভেতরে শক্তি ও নিয়ন্ত্রণ ফুটে ওঠে। অন্যদিকে নাফিসা রুমে ঢুকে পড়ল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে বেডের ওপরে বসে পড়ল। পেছনের দেওয়ালে পিঠ ঠেসে শরীর কেঁপে উঠেছে, চোখে জল জমে আছে আর নিঃশ্বাস জোরে জোরে বের হচ্ছে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। সাইমনের দিকে থাকা অভিমানের ছাপও আরো জোরে ধরা দিচ্ছে। সে মনে মনে বলছে, এই লোক খালি ওকে ধমক দিয়ে কোনো না কোনো দিকে কোমলতা নেই যেন একেবারে। বেডের পাঁজরে ওপর হাত রেখে সে গভীর নিঃশ্বাস নিল, চোখটা বন্ধ করে নিজের অনুভূতি সঞ্চয় করার চেষ্টা করলো। তবুও মনে হচ্ছে সাইমনের কণ্ঠের তীক্ষ্ণতা, তার ধমক এই মুহূর্তেও সঙ্গী হয়ে আছে। নাফিসা নিজের মনে ছোট্ট গলায় বলল, এই লোকটা কেন সবসময় এভাবে? কিন্তু সেই অভিমান আর অস্থিরতা যেন অদ্ভুতভাবে তার হৃদয়কে আরো কাছে টেনে আনে। পরের দিন ক্যান্টিনে টিফিন টাইম। সোনালি বিকেলের আলো বড় বড় জানালার ফাঁক দিয়ে ঢুকে আসছে, যার সঙ্গে মিলিয়ে আসে কাচের ওপর হালকা ছায়া। ছোট ছোট টেবিলগুলো ভর্তি, ছাত্রছাত্রীদের চিৎকার চেঁচামেচি আর হাসির শব্দ যেন বাতাসে মিলিয়ে যায়। টেবিলের ওপরে ছড়ানো রয়েছে হালকা খাবারের বক্স, প্লাস্টিকের বোতল আর কিছু খোসা খাওয়া স্যান্ডউইচ। একপাশে বসে আছে মেহরাব, মেহরিন, নাফিসা, জারিন, রিশা, রিদওয়ান। তারা সবাই এক গোষ্ঠীতে মিশে আছে। সিনিয়র জুনিয়র মিলিয়ে একটি টিম বানিয়েছে। সবাই খেতে খেতে একে অপরের গল্প শোনাচ্ছে। নাফিসার চোখে হাসি, তবে কানে কানে তার মনোযোগ চারপাশের চঞ্চলতা ও বন্ধুদের কথারই ছড়িয়ে গেছে। হঠাৎ টেবিলের পাশে থেমে আসে আওয়াজ। কিছু ছেলে মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। তাদের পদাচারণা শব্দ কানে কাছে ক্লিক ক্লিক করে প্রতিধ্বনিত হচ্ছে। তাদের মধ্যে একজন ছেলে চোখে একটু চাহিদার ছাপ, আঙ্গুল উঁচিয়ে নাফিসার দিকে নির্দেশ করে, দাঁড়াও। মুহূর্তেই চারপাশের পরিবেশ বদলে যায়। হাসি আনন্দ থেমে যায়। নাফিসা ভীত চোখে তাকায়, হাত দুটো জড়সড় করে নিজের পায়ের কাছে আঁকড়ে ধরে। রিশার দিকেও তাকায়। রেদওয়ান তার দৃষ্টিতে সতর্কতা নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, রিয়াদ, কি প্রবলেম আমাকে বল। রিয়াদ হালকা হাসি দিয়ে বলল, এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। সবাই চোখ মেলে তাকালো। জারিন অবাক হয়ে প্রশ্ন করলো, সবার কি? তোর মতো ভাবছিস? আর ও পিচ্ছি, ওর দিকে চোখ তুলেও তাকাবি না। মেহরাব তার কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আপনারা সিনিয়র, তাই ভদ্রভাবে বলছি, এখান থেকে যান। রিয়াদ ও তার বন্ধুরা হাসতে হাসতে শুরু করলো, একে অপরের দিকে তাকিয়ে। হঠাৎ রিয়াদ নাফিসার হাতটা চেপে ধরলো। নাফিসা চমকে উঠল। মেহেরিনও পাশে এসে তার হাত শক্ত করে ধরে রক্ষা করতে চায়। নাফিসা চেষ্টা করে হাতটা ছাড়াতে, কিন্তু রিয়াদ বলল, আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, বুঝেছো? রিয়াদ যা বলে তাই হবে। রিশা এতক্ষণ চুপচাপ বসেছিল, রাগে তার চোখ জ্বলে উঠছে। নাফিসার হাত ধরার সঙ্গে সঙ্গে সে আগুনের মতো সামনে ঝাঁপিয়ে পড়ল। দুই হাত দিয়ে ঝাড়ি মারল রিয়াদের দিকে। মেহরাবের সাথে সাথে রিয়াদের মুখে একটা ঘুষি মারল। রিয়াদ অবাক হয়ে হাত মুখে নিয়ে তাকালো। এই এত সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? রিশা চেঁচিয়ে বলল, তোর যেমন সাহস হলো ওর হাতটা ধরার? হঠাৎ রিয়াদ মেহরাবকে আঘাত করলো। রিদওয়ান এগিয়ে গেল, রিয়াদের সঙ্গে থাকা ছেলেরা সবাই কাঁপিয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়লো ওর ওপর। একে একে হাতাহাতি, ঘুষি, ঠ্যাস। জারিন এক ছেলের চুল ধরে ঘোরাচ্ছে। রিশা পাশ থেকে পানির বোতল দিয়ে অন্য ছেলের পেছনে পেছনে আঘাত করছে। মেহেরিন নাফিসার হাতটা ধরে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। রিয়াদের সঙ্গে থাকা একটি মেয়ে নাফিসার দিকে তাকিয়ে বলল, তুই হচ্ছিস যত নষ্টের গোড়া, তোর জন্য এখানে ঝামেলা। মেহেরিন ফুঁসে উঠে বলল, মুখ সামলাইয়ে কথা বল।
নাফিসা হঠাৎ লক্ষ্য করল রিয়াদের হাতে কাচের স্প্রাইটের বোতল তুলে মেহরাবের মাথার দিকে আঘাত করতে চলেছে। সে কি করবে বুঝতে পারছে না। হঠাৎ ঝাঁপ দিয়ে পাশে থাকা কাচের স্প্রাইট বোতল তুলে রিয়াদের মাথার উপরে মারল। সেকেন্ডের মধ্যেই চারপাশ নিস্তব্ধ। সবাই হতবাক নাফিসার দিকে তাকিয়ে আছে। নাফিসা কাঁপছে নিজের হাতের দিকে তাকিয়ে, ভাবছে আমি এটা কি করেছি। রিশা, রিদওয়ান, জারিন, মেহরাব, মেহরিন সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। সবচেয়ে শান্ত, সবচেয়ে ছোট্ট নাফিসা এক এক মুহূর্তে সবাইকে স্তব্ধ করে দিল। ক্যান্টিনের ছেলে মেয়েরা যারা মারামারি দেখছিল পাশে দাঁড়িয়ে থেকে এখন তাকিয়ে আছে শুধু নাফিসার দিকে। প্রতিটি নিঃশ্বাস ভারী, হাহাকারে ভরা। চারপাশে আলো, চিলচিল করে পড়া সূর্যের আলো, টেবিলের বেলা। আর রিয়াদ হঠাৎই নিজের মাথায় হাত তুলে দেখল, চোখ ফুলে উঠল, মন কেঁপে উঠল। হাত ধীরে ধীরে সামনের দিকে আনলো। আর এক মুহূর্তের মধ্যে বুঝতে পারল তার হাত রক্তে ভরে গেছে। রক্তের লাল ঝলকানি তার চোখে এসে ধরা দিল, যেন পুরো ক্যান্টিনটাই এক মুহূর্তে থমকে গেছে। চারপাশের শব্দগুলো হঠাৎ স্তব্ধ। হাহাকার আর চিৎকারের মধ্যে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। রিয়াদের চোখ ধাঁধিয়ে উঠল। সে নিজের অবস্থাটা সামলাতে পারছে না। ধীরে ধীরে সে পেছনের দিকে ঘুরে দাঁড়ালো। নাফিসার দিকে তাকালো। সেই দৃষ্টিটা, সেই মুহূর্ত, সেই উপস্থিতি যেন সব কিছুর ভারী চাপকে আরো বাড়িয়ে দিল। রিয়াদ হঠাৎ তার পাটা স্থির করতে পারল না। মন ও শরীর একসাথে প্রতিক্রিয়া দেখাচ্ছে, অথচ কিছুতেই রোধ করতে পারছে না। হঠাৎ একটা দুর্বল শব্দ আহ শোনা গেল। আরেক মুহূর্তের মধ্যে রিয়াদ দম বন্ধ হয়ে ভারসাম্য হারিয়ে ধীরে ধীরে পিছলে পিছলে মাটিতে গিয়ে পড়ল। চোখ বন্ধ, নিঃশ্বাস অস্থির এবং পুরো শরীর শিথিল হয়ে গেল। সে অজ্ঞান হয়ে গেল। সেই দৃশ্য দেখেই চারপাশে উপস্থিত সবাই চমকে উঠল। প্রথমে কিছুক্ষণ কেউ কিছু বুঝতে পারল না। ক্যান্টিনের শব্দগুলো, চিৎকার, গার্লিং আর হাঁটার শব্দ, সবাই যেন হঠাৎ থমকে গেল। নাফিসা সামান্য সময় আগে নিজের সাহস ও শক্তি দিয়ে রিয়াদের মোকাবেলা করছিল, হঠাৎ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ধুকপুক ধুকপুক করছে বুক, হাত কেঁপে উঠল। আরেক মুহূর্তের মধ্যে তার চেতনা মিলিয়ে গেল। নির্দিষ্ট কোনো শব্দ বা ঘটনা না, কিছু ঘটল না। শুধু রিয়াদের অজ্ঞান হওয়ার দৃশ্যই তাকে স্তব্ধ করে দিল। নাফিসা নিজেও অজ্ঞান হয়ে পড়ে গেল। তখনই সবাই একসাথে এগিয়ে আসলো। মেহরাব, রিশা, মেহরিন, রিদওয়ান, জারিন প্রত্যেকে এক এক মুহূর্তে নাফিসার পাশে পৌঁছালো। অফিস রুমটা এখন অদ্ভুত নিস্তব্ধ। মেহরাবের ঠোঁট ফুলে আছে, সামান্য কেটে রক্ত শুকিয়ে গেছে। মেহরিন, রিদওয়ান, জারিন, রিশা সবাই একসাথে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। পাশে নাফিসা, যার মুখ ফ্যাকাশে, চোখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। আর এক পাশে চুপচাপ বসে আছে রিয়াদ, মাথা মোটা ব্যান্ডেজ বাঁধা। ওর সঙ্গে থাকা ছেলেমেয়েগুলোও ভয়ে মাথা নিচু করে রেখেছে। ঘটনার পর থেকে ক্যান্টিনে তোলপাড় বেঁধেছিল। নাফিসা অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েছিল। সেই দৃশ্য দেখে রিশার বুকটা কেঁপে উঠছিল। এতটা ভয় পেয়ে গিয়েছিল যে কেঁদেও ফেলেছিল ও। তখনই টিচাররা ছুটে এসে পুরো ক্যান্টিন খালি করে, পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে রিয়াদকে কয়েকজন টিচার ধরে নিয়ে গিয়েছিল স্কুলের মেডিকেল রুমে। সেখানে প্রাথমিক চিকিৎসার দায়িত্বে থাকা স্যার এসে রিয়াদের মাথার ক্ষত পরীক্ষা করে। কয়েকটা গভীর কাটা দেখেছে, সঙ্গে সঙ্গে সেলাই দিতে হয়েছিল। মাথা ব্যান্ডেজে ঢাকা, আর শুধু তবুও মুখে রাগের ছাপ স্পষ্ট। সবকিছু সামলিয়ে প্রিন্সিপাল সবার গার্জেনকে খবর পাঠিয়েছে। রিশা, রিদওয়ান ও নাফিসার গার্জেন হিসেবে ফোন করা হয়েছিল সাইমনকে। যেহেতু সাইমন প্রিন্সিপালের চেনা জানা, তাই সরাসরি বাড়িতে না জানিয়েই তাকে ডাকা হয়। এখন নিস্তব্ধ অফিস রুমে দরজার বাইরে শব্দ উঠল। এক মুহূর্ত পর ভেতরে ঢুকলেন সাইমন।
দেখেই বোঝা যায় তাড়াহুড়ো করে ছুটে আসতে হয়েছে। শার্টের বোতাম দুটো খোলা, চোখে ক্লান্তি, শ্বাস প্রশ্বাস অস্থির। ভেতরে ঢুকেই চারিদিকে একবার তাকালো, কিন্তু তার দৃষ্টি সবার আগে আটকে গেল নাফিসার দিকে। মেয়েটার মুখ ফ্যাকাশে হলেও দাঁড়িয়ে থাকতে দেখে সাইমন নিঃশব্দে এক দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতর জমে থাকা টানটা যেন এক মুহূর্তে কিছুটা হলেও হালকা হয়ে গেল। কারণ প্রিন্সিপালের ফোনে সে শুনেছিল নাফিসা অজ্ঞান হয়ে গেছে। পুরো ঘটনা না শুনেই ছুটে এসেছিল। মনে হচ্ছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটে গেছে। আর এখন সামনে দাঁড়িয়ে থাকা নাফিসাকে দেখে বুঝলো ভয়টা সত্যি হলেও অন্তত মেয়েটা সুস্থ আছে। সাইমন ঢুকতে প্রিন্সিপাল চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, গম্ভীর কণ্ঠে বলেন, তোমাকে খুব তাড়াহুড়ো করে আসতে হলো, এই জন্য দুঃখিত, কিন্তু পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে গিয়েছে যে আমাকে আর দেরি করা ঠিক মনে হয়নি। সাইমন ভুরু কুঁচকে একবার চারিদিকে তাকালো। প্রিন্সিপাল কাশলেন একবার, তারপর গম্ভীর ভঙ্গিতে বলেন, আসলে আজকে ক্যান্টিনে যা হয়েছে সেটা ভয়ঙ্কর ঘটনা। ওরা সবাই মিলে হট্টগোল করেছে, ঝগড়াঝাটি করেছে, এমনকি শারীরিক আঘাতও লেগেছে। রিয়াদের মাথায় কয়েকটা সেলাই পড়েছে। এরকম ঘটনা একেবারে অগ্রহণযোগ্য। ঘরে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের মাথা আরও নিচু হয়ে গেল। রিদওয়ানের ঠোঁট কামড়াচ্ছে। নাফিসা কেঁপে কেঁপে দাঁড়িয়ে আছে মেহরিনকে ধরে। রিশা ও জারিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। মেহরাব ঠোঁটের পাশে হাতটা চাপা দিয়ে আছে। সাইমন একটু গম্ভীর সুরে জিজ্ঞেস করলো, ঠিক কী হয়েছিল স্যার? প্রিন্সিপাল দীর্ঘশ্বাস ফেলে বললেন, সম্পূর্ণ ঘটনা এখনও টুকরো টুকরোভাবে জানা গেছে, কিন্তু যতটুকু শুনেছি নাফিসা নিজের হাতে রিয়াদের মাথায় আঘাত করেছে। বাকিরা কেউ থামাতে পারেনি, উল্টো সবাই মিলে ঝামেলাটা আরও বাড়িয়েছে। এবার পুরো রুমে চাপা গুঞ্জন উঠল। নাফিসা হঠাৎ চমকে মাথা তুলল, ঠোঁট কাঁপতে কাঁপতে বলতে চাইল, আমি, কিন্তু গলা শুকিয়ে যাওয়া কোনো শব্দ বের হলো না। সাইমন একটু থেমে তার দিকে তাকালো। চোখে রাগ নেই, বরং ভেতরে মিশ্র কিছু অবাক হওয়া, দুশ্চিন্তা আর অদ্ভুত এক অস্থিরতা। নরম অথচ স্পষ্ট কণ্ঠে বলেন, আমি আগে পুরো ঘটনাটা শুনতে চাই। প্রিন্সিপাল মাথা নেড়ে বলেন, ঠিক আছে, তবে যাই হোক সবার গার্ডিয়ানকে ডাকা হবে। স্কুলের নিয়ম ভাঙার জন্য ব্যবস্থা নিতে হবে। এরকম ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এক মুহূর্তের জন্য চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল। ঘরের উপস্থিতি সবাই মাথা নিচু করে ফেলল। নাফিসা বুকের ভেতর যেন একটা ঠান্ডা পাথর অনুভব করলো। সবার দৃষ্টি তার দিকে, বন্ধুরা, টিচার, এমনকি রিয়াদও। আর সাইমন চেয়ারের হাতল আঁকড়ে ধরে চুপচাপ তাকিয়ে আছে। শুধু তার চোখ দুটো যেন নাফিসার বুকের ভেতরে ঢুকে যাচ্ছে, কোনো উত্তর না দিয়েই সব কিছু জেনে নিতে চাইছে। পুরো রুম নিস্তব্ধ, শুধু নাফিসার কান্নার শব্দ ভেসে আসছে। সাইমন দীর্ঘশ্বাস ফেল, চোখটা বন্ধ করে কিছুক্ষণ চুপ রইলেন। তারপর ধীরে ধীরে বলেন, ক্যান্টিনের সিসিটিভি ক্যামেরাটা চেক করছেন? প্রিন্সিপাল ভুরু কুঁচকে বললেন, না, ঠিক মাথায় আসেনি এটা, তবে ভালো কথা বলেছেন। সঙ্গে সঙ্গে কম্পিউটার চালু করা হলো। সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। ভিডিও ফুটেজে দেখা গেল ক্যান্টিনের ভেতরে রিয়াদ হঠাৎ নাফিসার হাত চেপে ধরেছে। নাফিসা আতঙ্কে ছটফট করছে, এরপর হাত ছাড়ানোর চেষ্টায় পাশের জিনিসের দিয়ে আঘাত করে বসে। ফুটেজে দেখা শেষ হতে রুমের নিস্তব্ধতা নেমে এলো। সাইমন দাঁড়িয়ে রইল, হাতটা মুঠো করে রেখেছে। তারপরে চোখ তুলে রিয়াদের দিকে তাকালো। কোনো শব্দ না করে সোজা এগিয়ে গিয়ে রিয়াদের গালে ঠাস করে একটা চড় মারল। আহ! রিয়াদ মাথা ঝাঁকিয়ে উঠল। মাথায় সেলাই, তার উপরে আবার এমন চড়। চোখ ঝাপসা হয়ে গেল ওর। শক্ত হাতে থাপ্পড় খেয়ে মাথাটা ঝনঝন। এমনি তার মাথায় ব্যথা, তার ওপরে এমন দাবাং মার্কা থাপ্পড় খেয়ে ওর মাথা ভরভর করে ঘুরছে। প্রিন্সিপাল আঁতকে উঠে বলেন,
মিস্টার সাইমন, প্লিজ শান্ত হন, আমি বিষয়টা দেখছি। সাইমন গভীর শ্বাস নিয়ে পেছনে সরে এলো, কিন্তু দৃষ্টি এখনও রিয়াদের ওপরে, যেন খেয়ে ফেলবেন এমন একটা চোখ। নাফিসা ভয়ে ভয়ে জমে গেছে। অন্যদিকে রিশা, জারিন, রিদওয়ান, মেহেরাব, মেহেরিন, ওদের মুখে চাপা হাসি ফুটে উঠল। সত্য প্রকাশ পাওয়াই যেন বুকটা হালকা হয়েছে। প্রিন্সিপাল এবার বলেন, ওরা চাইলেই টিচারদেরকে জানাতে পারত, সেটা না করে নিজেরা ঝামেলা করেছে। সেই দোষ, তাই যেই দোষই হোক, স্কুলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সাইমন এবার গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, শাস্তি দিন, সমস্যা নেই, তবে আমি কথা দিচ্ছি এভাবে আর কোনো দিন হবে না। আমি ওদের নিজ দায়িত্বে সামলে নেব। আর যদি এমন কিছু হয় আবার। তারপর রিয়াদের দিকে তাকালো, কণ্ঠ কঠোর হলো, নেক্সট টাইম আমি নিজে তোকে হসপিটালে পাঠাবো, বুঝেছিস? রিয়াদ আঁতকে উঠে মাথা নিচু করে রইল। তারপর আবার ভয়ে ভয়ে সাইমনের দিকে তাকালো। রিয়াদের গার্জেন এখনও এসে পৌঁছায়নি। প্রিন্সিপাল কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলেন, তারপর ধীরে মাথা নেড়ে সম্মতি দিলেন। ঘরের পরিবেশ ভারী হয়ে গেল। সাইমন এবার রিদওয়ান, রিশা আর নাফিসার দিকে তাকিয়ে বলল, ব্যাগ নিয়ে এসো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, বলেই রুম থেকে বেরিয়ে গেল। রিশা নাফিসার হাত শক্ত করে ধরল, সবার দিকে একবার তাকিয়ে হালকা হাসি দিয়ে চোখে চোখে কথা বলে নিল। তারপর প্রিন্সিপালের কাছ থেকে অনুমতি নিয়ে দুজনে হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। মেহরাব ওদের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে একরকম অদ্ভুত ভাব, হয়তো আফসোস, হয়তো ভেতরের কোনো অস্বস্তি। বাকিরা ছত্রভঙ্গ হয়ে গেলেও সে যেন স্থির হয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকলো দরজার দিকে। অন্যদিকে স্কুলের বাইরে দাঁড়ানো গাড়ির সামনে রেদওয়ান থমকে দাঁড়ালো। কিছুক্ষণ পর সাইমন ইশারায় সবাইকে ভেতরে বসতে বলল।